বাংলাদেশ থেকে কলকাতায় পড়তে এসে টিয়ার পরিচয় হয় রূপসার সাথে, আর তারা হয়ে ওঠে বেস্ট ফ্রেন্ড। তবে এক বেস্ট ফ্রেন্ড যখন আরেক বেস্ট ফ্রেন্ডের ভালোবাসার মানুষের সাথে সম্পর্কে জড়ায়, তখনই তাদের বন্ধুত্বে ধরে ফাটল। তাহলে কি একটা ছেলের জন্য তাদের এতদিনের বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে? কি হবে তাদের এই ট্রায়াঙ্গেল লাভ স্টোরির? সেটাই দেখব আজকের গল্প শেষ রক্ষাতে। গল্পের শুরুতেই আমরা একটি নাটকের রিহার্সেল হতে দেখতে পাই। সেখানে রূপসা নামের একটি মেয়ে তার একটা ডায়লগ মুখস্থ করতে থাকে, আর সেই নাটক টিমের বাকি মেম্বাররা তাদের কাজ করতে থাকে। ঠিক তখনই সেখানে থাকা একটি মেয়ে অনেক বিরক্ত হয়ে চিৎকার করতে শুরু করে দেয়। এই মেয়েটির নাম হলো টিয়া, আর টিয়া এই নাটকের মেইন ডিরেক্টর ছিল। তো সে চিৎকার করতে থাকে কারণ তাদের এই নাটকের নায়ক এখনো এখানে এসে পৌঁছায়নি। তাদের শুট করতে অনেক বেশি লেট হয়ে যাচ্ছিল। ঠিক তখনই সেখানে বিনোদ নামের একটি ছেলে আসে এবং টিয়াকে জানায় যে তাদের লিডিং অ্যাক্টর ফারুক হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছে, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে তাকে। আর এরপরই ডাক্তার তাকে জানিয়েছে যে তার এখনই অ্যাপেন্ডিক্স অপারেশন করতে হবে, যার জন্য ফারুক গত এক সপ্তাহে আর শুটিং এর জন্য আসতেও পারবে না। এই কথা শুনে তো টিয়া অনেক বেশি উত্তেজিত হয়ে পড়ে। সে বলতে থাকে যে এক সপ্তাহের মধ্যে তাদেরকে এই নাটক সম্পূর্ণ রিহার্সেল করে ফেলতে হবে, আর সেখানে সে তাদেরকে এসে এটা জানাচ্ছে। সে আরো বলে যেই টিকিটের টাকা যেই মানুষগুলোকে তারা দিতে চেয়েছিল তাদের এখন কি হবে। এটা বলে সে সবকিছু রেখে সেখান থেকে রেগে মেগে চলে যায়। তখনই দেখানো হয় স্টেজ থেকে রূপসা টিয়াকে আটকানোর জন্য তার পেছন পেছন যেতে থাকে, কিন্তু ঠিক তখনই সে হোঁচট খায় আর সেখানেই পড়ে যায়। তারা আসলে কিসের জন্য এই নাটক করছিল এবং কাদের টাকা দেওয়ার কথা বলছিল তা তো আমরা পরবর্তীতেই জানতে পারবো। তো এরপরই আমাদেরকে এই ঘটনার কয়েক সপ্তাহ আগের দৃশ্য দেখানো হয়। তো আমরা প্রথমে জেনে নেই রূপসার ব্যাপারে। রূপসা ইন্ডিয়াতে থাকতো, আর ইন্ডিয়ার কলকাতাতেই তার বাসা। সেখানে সে তার টিপিক্যাল বেঙ্গলি বাবা মায়ের সাথে থাকতো। সে হলো তার বাবা মায়ের একমাত্র সন্তান, আর যেহেতু তার বাবা মা আর্থিকভাবে অনেক সচ্ছল ছিল, এজন্য তারা রূপসাকে সবসময় তার মন মতো কাজ করতে দিত। কিন্তু তাদের এত ছাড় দেওয়ার জন্য রূপসা অনেক বেশি বিগড়ে যায়। অবশ্য অনেক বেশি বললেও ভুল হবে, মানে কিছুটা বিগড়ে যায়। এমনিতেও রূপসার পার্সোনালিটি হলো একটু চঞ্চল প্রকৃতির। তো রূপসা একদিন ক্লাবের থেকে ড্রিঙ্ক করে বাসায় ফেরে। এটা দেখে তো তার বাবা মা তাকে প্রচুর বকা দেয়, আর তাকে বলতে থাকে যে সে যদি এখনো তার ছোট মানুষই না ছাড়ে আর তার ক্যারিয়ারের দিকে ফোকাস না দেয়, তাহলে তারা তাকে এত আয়েশ করার জন্য পকেট মানি দিবে না, সবকিছু বন্ধ করে দিবে। তো তখন রূপসা কি করবে সেটা নিয়েই চিন্তায় পড়ে যায়। এরপরই তার টিয়ার সাথে একদিন মেসেজে কথা হয়। এখানে বলে দেই টিয়া রূপসাদের আপন কেউ না, কিন্তু যখন সে বাংলাদেশ থেকে কলকাতা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে গিয়েছিল তখন রূপসার পরিবার তাকে তাদের বাসায় থাকতে দিয়েছিল। তখন থেকেই তাদের সাথে টিয়ার খুব ভালো একটা সম্পর্ক, একেবারে পরিবারের মতো। বিশেষ করে রূপসা আর টিয়া তো সবসময় দুই বোনের মতোই থাকে। কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে টিয়া তার ক্যারিয়ার আরো ভালো করে করার জন্য লন্ডনে শিফট হয়ে যায়। তারপর থেকে তার সাথে রূপসার ফোনে বা মেসেজেই কথা হয়। তো এরকমই একদিন তাদের কথা হচ্ছিল, আর এই কথা হতে হতেই টিয়া রূপসাকে জানায় যে সে তার মাস্টার্স করার জন্য লন্ডন তো চলেই আসতে পারে, আর এখানে এসে সে তার সাথেই থাকতে পারবে। দুজন একসাথে থাকলে বেশ ভালোই হবে। এটা শুনে তো রূপসা অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর সে তার বাবা মাকেও এই কথা জানায়। তারা প্রথমে রাজি না হলেও রূপসা তাদেরকে ঠিকই রাজি করিয়ে নেয় আর লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। সে চলে যাওয়ার সময়ই তার মা তাকে বলে যে তারা তাকে অনেক কষ্ট করে লন্ডনে পাঠাচ্ছে, তাই সে যেন ভালো কিছু করেই দেশে ফিরে আসে, এটাই তার আশা থাকবে। রূপসাও তখন তার মাকে বলে যে তার চিন্তা করার কোনো কারণ নেই, সে অবশ্যই কিছু একটা করে তারপরই দেশে ফিরবে। যাক, তো এরপরই দেখানো হয় রূপসা লন্ডনে পৌঁছে যায়। সেখানে পৌঁছেই সে এয়ারপোর্ট থেকে বেরিয়ে ভাবতে থাকে যে তাকে হয়তো কেউ মুভি স্টারের মতো এখানে এসে রিসিভ করবে, কিন্তু এসবের তো কিছুই হয় না। তার জন্য একটি ক্যাব দাঁড়িয়ে থাকে শুধুমাত্র, এবং সে তাকে তাড়াতাড়ি করে ক্যাবে বসে পড়তে বলে। তো এরপরই রূপসা টিয়ার দেওয়া লোকেশনে যেতে থাকে, আর পথে যাওয়ার সময় সে লন্ডনের রাস্তা দেখছিল। আর এসব দেখতে দেখতে সে বলতে থাকে যে এখানে হয়তো অনেক এশিয়ানরা থাকে। তার ড্রাইভারও একজন এশিয়ান ছিল। তো সে বলে যে এখানে এশিয়ানদের কোনো অভাব নেই, সবাই এখানে একসাথে মিলে মিশে থাকে। তো তার সাথে গল্প করতে করতে রূপসা তার লোকেশনে চলে আসে। তো সে সেখানে আসার পরই কল করে টিয়াকে। টিয়া তখন তাকে বলে যে আসলে তার কিছু জরুরি কাজ পড়ে গিয়েছে অফিসে, তাই সে তাকে রিসিভ করতে আসতে পারেনি। তো রূপসা যেন তার সামনের বাসার মহিলার থেকে তাদের বাসার এক্সট্রা চাবিটি নিয়ে নেয়।
কিন্তু ওই মহিলা থেকে সে তাকে একটু সাবধানেই থাকতে বলে। সে এমনিতে লোক ভালো, কিন্তু অনেক কথা বলে এবং অনেক বেশি স্টকও করে। তো তার সাথে কথা বলা শেষেই রূপসা টিয়ার সামনের বাসায় গিয়ে নক করে। তখনই একজন মহিলা বেরিয়ে আসে আর সে নিজের নাম জানায় শালিনী। সে তো রূপসার আসার আগে থেকেই সে কেমন, তার বাসা কোথায় ছিল, সে এখানে কি করতে এসেছে, এমনকি তার পছন্দের আইসক্রিমের ফ্লেভারও সে তার সোশ্যাল মিডিয়া স্টক করে জেনে নেয়। তো রূপসার এসব দেখে তো অনেক বেশি অদ্ভুত লাগতে থাকে, তাই সে কোনোভাবে তার থেকে চাবিটা নিয়ে টিয়ার বাসায় চলে আসে। সে ওই মহিলার সাথে আর কোনো কথাই বাড়ায়নি। তো টিয়ার বাড়িতে এসেই রূপসার তো অনেক বেশি ভালো লাগে, কারণ টিয়া তার বাসা অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছিল এবং তার বাসা বেশ বড়ও ছিল। তো রূপসা এত বড় একটি জার্নি শেষে যখনই সোফাতে একটু আরাম করতে যায়, ঠিক তখনই বাসার মধ্যে একটি ছেলেকে দেখতে পায়। অনলাইন গেমিং এর দুনিয়ায় একটাই কিং, সেটি হলো খেলস্টেক। কারণ এই প্ল্যাটফর্ম আপনাকে দেবে রয়্যালটি রিওয়ার্ড আর আলটিমেট গেমিং এর অভিজ্ঞতা, তাও বেস্ট গেমিং ইন্টারফেসের সাথে। খেলস্টেকের ম্যাজেস্টিক ওয়ার্ল্ডে এন্টার করলে প্রত্যেকটা মুভ, প্রত্যেকটা গেমে দারুণ দারুণ রিওয়ার্ড জিতে নিতে পারবেন। প্রথম ডিপোজিট 1000 টাকা করলে 100% লাইভ বোনাস পাবেন এখানে, আর প্রথম ডিপোজিটের 2% পাবেন ওয়েলকাম বোনাস। তাছাড়া আনবিটেবল 2% বোনাস তো থাকছেই। 5000 গেম আর 30টারও বেশি স্পোর্টস এখানে পেয়ে যাবেন, যেমন ক্রিকেট, ফুটবল ইত্যাদি। আরও আছে ইনস্ট্যান্ট ডিপোজিট আর 60 সেকেন্ডের মধ্যে উইথড্রল, 5টি ফ্রি স্পিন, 500 রেফারেল অ্যাওয়ার্ড, ফুললি সেফ অ্যান্ড সিকিউরড, 24 ঘন্টা কাস্টমার সার্ভিস। তাহলে আর দেরি কিসের? কমেন্ট বক্সে থাকা লিঙ্ক থেকে এখনই আপনার জার্নি শুরু করুন। চলুন এখন মূল ভিডিওতে যাওয়া যাক। সে তো তাকে দেখে চিৎকার করে ওঠে এবং তাকে বলে যে কে সে আর সে এখানে কি করছে, তার সাহস কি করে হলো এখানে আসার, সে কি চোর? তখনই ছেলেটি তাকে শান্ত হতে বলে এবং বলে যে সে হলো রূপসার বন্ধু এবং হাউসমেট, তার নাম হলো অভি। রূপসা তখন তার কোনো কথাই বিশ্বাস করে না। সে তো তাড়াতাড়ি করে টিয়াকে কল করে এবং তার কাছে জিজ্ঞেস করে যে তার আসলেই অভি নামে কোনো হাউসমেট আছে কিনা। তখন টিয়া তাকে বলে আসলে সে তো তাকে আগে বলতে ভুলেই গিয়েছে যে তার সাথে অভি থাকে, সে হলো তার হাউসমেট এবং বন্ধু। অভি তো খুব বেশি বাসায় থাকে না, এই জন্য সে রূপসাকে তার ব্যাপারে বলতে ভুলে গিয়েছে। তখনই রূপসা তার কাছে জানতে চায় যে সে বাসায় কখন ফিরবে। টিয়া জানায় যে তার এখন একটি মিটিং আছে, এটা শেষ করেই সে বাসায় চলে আসবে। ততক্ষণ পর্যন্ত সে একটু অভির সাথে অ্যাডজাস্ট করে নিক। এমনিতে অভি অনেক ভালো ছেলে, রূপসার সমস্যা হওয়ার কোনো কথা নেই। তো এরপরই আমাদের টিয়াকে দেখানো হয়। সে তার অফিস থেকে অফিসের কলিগের সাথে একটি জায়গায় যায়। সেখানে আসলে তারা ইমিগ্রেন্টদের সাথে দেখা করতে গিয়েছিল। যে সকল ইমিগ্রেন্ট এখানে এসে অসুবিধায় আছে, অর্থাৎ ফিনান্সিয়াল প্রবলেমে ভুগছে, টিয়া তাদের জন্য নিজে একটি ফাউন্ডেশন তৈরি করে, যেটির নাম হলো আশ্রয়। এটা মূলত একটি এনজিও ফ্যাসিলিটির মতো। তো টিয়া ইমিগ্রেন্টদের জন্য কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে আসে। তখনই সেখানে থাকা একজন তাকে বলে যে সে শুনেছে তাদেরকে নাকি এই বাসা থেকে বের করে দেয়া হবে, এখানে নাকি অনেক বড় শপিং মল করা হবে, কিন্তু এটা হলে তারা এতগুলো মানুষ হুট করে কোথায় গিয়ে থাকবে। টিয়া তখন তাদেরকে বলে যে তাদের চিন্তা করার কিছুই নেই, সেই ব্যাপারটা দেখে নিবে। তো এরপরই সে সেখান থেকে একটু দূরে সরে যায় আর তার কলিগ দেবলীনার সাথে কথা বলতে থাকে। দেবলীনা তাকে জানায় একটি বড় কোম্পানি এই জায়গাটি সরকারের থেকে কিনে নিতে চাচ্ছে, তাই এই বিষয়ে তাদের খুব তাড়াতাড়ি কিছু একটা করা উচিত। টিয়া তখন তাকে বলে যে তারা এই বিষয়ে ভাবনা চিন্তা করে দেখবে যে কি করা যায়, কিন্তু এই ঝামেলার ব্যাপারে এখানে থাকা মানুষদের জানানোর কোনো দরকার নেই, তারা খামোখাই চিন্তা করবে। তো এরপরই আবারও আমাদেরকে রূপসাকে দেখানো হয়। সে কিচেনে কিছু খাওয়ার জন্য যায়, কিন্তু তখনই দেখে যে সেখানে তো আগে থেকে অভি রয়েছে এবং সে চিকেন রান্না করছে। অভিকে তখনই সে ছুরি দিয়ে চিকেন কাটতে দেখে এইটা কল্পনা করতে থাকে যে হঠাৎ করেই অভি এসে সেই ছুরি দিয়ে তার গলা কেটে দিচ্ছে। তো তার এভাবে সবাইকে ক্রিমিনাল ভাবার একটা কারণ আছে। কারণটা হলো সে ক্রিমিনাল সাইকোলজি নিয়ে পড়াশোনা করছে, এই জন্য সে যাকেই দেখে তাকেই তার কাছে সন্দেহজনক এবং ক্রিমিনাল বলে মনে হয়। এজন্য রূপসা অভির থেকে দূরে দূরেই থাকে। কিন্তু অভি তাকে তখন তার চিকেন খাওয়ার জন্য অফার করে, তবে সে বলে যে সে তার নিজের খাবার নিজে বানিয়ে খেতে পারবে। এটা বলেই সে স্প্যাগেটি বের করে আর তার রান্না করতে শুরু করে, কিন্তু তার রান্না করা খাবার তো খাওয়ার উপযোগী হয় না। তবুও সে তার ইগো দেখিয়ে তার রান্না করা বিচ্ছিরি খাবারটি খেতে থাকে। অভি তখন আবারও তাকে তার চিকেন ট্রাই করতে বলে, কিন্তু সে কোনোভাবেই তা ট্রাই করবে না। এরপরই দেখানো হয় সেখানে টিয়া চলে আসে। টিয়া এসেই তো প্রথমে রূপসাকে সরি বলে, কারণ আজ সে তাকে সময় দিতে পারেনি।
আর তাকে অভির ব্যাপারে আগে না জানানোর জন্য সে সরি বলে। এরপরই সে খেয়াল করে দেখে যে রূপসা কি না কি খাচ্ছে। তাই তখনই সে রূপসাকে বলে সে এগুলো কেন খাচ্ছে, তার তো অভির হাতের মজার রান্না ট্রাই করা উচিত। সে আরো বলে যে অভি অনেক ভালো, সে সব সময় তার সব কিছুর খেয়াল রাখে আর তার রান্না তো অসাধারণ হয়, সে তো একটা সুইট হার্ট। তো এবার টিয়া বলার পরই রূপসা সেই খাবার খেতে রাজি হয়ে যায়। এরপর তারা খেতে খেতে গল্প করতে থাকে। টিয়া তখন অভিকে জানায় তার সাথে কিভাবে রূপসার পরিচয় হয়েছে এবং রূপসা এখানে ক্রিমিনাল সাইকোলজি নিয়েই মাস্টার্স করতে এসেছে। এটা শুনেই তো অভি রূপসাকে বলতে থাকে যে এর জন্যই তো তার সবাইকে ক্রিমিনাল বলে মনে হয়, তাই না? রূপসা তো তাকেও ক্রিমিনাল ভাবছিল। রূপসা তখন বলে যে হ্যাঁ, তাকে সন্দেহ করার অনেকগুলো কারণ আছে। একটা কারণ তো টিয়াই তাকে বলল যে অভি নাকি মাসের পর মাস বাসার বাইরে থাকে, তাহলে সে সেই সময়ে কি করে, বাসায় বাসায় চুরি করে বেড়ায়। এটা শুনে তো টিয়াও বলে যে আসলেই তো অভি সব সময় তো তাকে সময় মতো রেন্ট পে করে দেয়, এর জন্য সে কখনো তার প্রফেশন নিয়ে তার কাছে কিছু জিজ্ঞেসও করেনি। সে আসলে করেটা কি? অভি তখন তাদের জানায় যে সে হলো ভবঘুরে যাযাবর একটি লোক, তার কাজের কোনো ঠিকানা নেই। তো এভাবেই সে ভনিতা করে কথা বলতে থাকে। এরপরে আমাদের রাতের দৃশ্য দেখানো হয়। খাওয়া দাওয়া শেষে টিয়া যখন তার রুমে ফিরে আসে তখনই সে দেখে রূপসা তার রুমের অবস্থা একদম নাজেহাল করে ফেলেছে। এই জন্য সে টিয়াকে বলতে থাকে যে এখন সে আর তার কলকাতায় নেই, এখানে তার কাজ করে দেওয়ার মতো কেউ নেই, তাই তাকে নিজের দায়িত্ব নিজে নিতে শিখতে হবে। আজকে সে তার সাথে মিলে সবটা গুছিয়ে দিচ্ছে, কিন্তু এরপর থেকে যেন কোনো ভুল না হয়। সে রূপসাকে একদম বড় বোনের মতোই শাসন করে আর রূপসাও তার কথা খুব ভালো করে শোনে। যাক, তো এরপর রাতের বেলা দেখা যায় রূপসা আর টিয়া মিলে বিয়ার খেতে খেতে গল্প করতে থাকে। রূপসা টিয়াকে বলে যে সে সব সময় তাকে ওরশিপ করে এসেছে, তার টিয়াকে অনেক বেশি ভালো লাগে। সে কিভাবে তার জীবনকে এতটা সুন্দর করে আর নিজের মতো করে গুছিয়ে নিয়েছে, তাকে দেখে রূপসারও তো তার মতো হতে ইচ্ছে করে। তাছাড়া টিয়া এবং জামিলের সম্পর্ক কতটা বেশি পারফেক্ট, তাদেরকে দেখে তো রূপসা সবসময় অনেক বেশি অ্যাডমায়ার করত, কারণ তারা সবসময় একে অপরকে সাপোর্ট করে। অর্থাৎ এই জামিল হলো টিয়ার বয়ফ্রেন্ড। কিন্তু টিয়া তখন এই জামিলের কথা শুনে একদম চুপচাপ হয়ে যায়। এরপরই সে রূপসাকে বলতে থাকে যে তার আর জামিলের অনেক আগেই ব্রেকআপ হয়ে গেছে আর জামিল তাকে অনেক ট্রমা দিয়ে গেছে। তখনই আমাদেরকে আগের দৃশ্য দেখানো হয়। টিয়া যখন জামিলের সাথে রিলেশনশিপে ছিল তখন হঠাৎ করেই জামিল তাকে জানায় যে সে লন্ডন চলে যাচ্ছে। এটা শুনে টিয়া তাকে বলতে থাকে যে তাহলে সে যাওয়ার আগে তাকে বিয়ে করে যাক বা অন্তত পক্ষে তার সাথে এঙ্গেজমেন্ট করে যাক। কিন্তু জামিল তো তখন তাকে তার আসল রূপ দেখিয়ে দেয়। সে টিয়াকে বলে যে সে কোনোভাবেই তাকে এখন বিয়ে করতে পারবে না, আর তাছাড়া টিয়াকে এখন তার অনেক বেশি আনস্মার্ট বলে মনে হয়। এটা বলে সে টিয়াকে অনেক খারাপ ভাবে অপমান করে আর তার সাথে ব্রেকআপ করে সেখান থেকে চলে যায়। টিয়া তো তার এই ব্যবহারে অনেক বেশি কষ্ট পায়, কিন্তু এই কষ্ট পাওয়ার পর থেকেই সে নিজেকে পরিবর্তন করতে শুরু করে। ভালো করে পড়াশোনা করে ভালো ডিগ্রি নিয়ে সে চলে আসে লন্ডনে, আর এখানে এসেই সে তার পছন্দের কাজও করতে শুরু করে দেয়। এরপর থেকে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয় না। সে আরো বলে যে তার এখন ভালো থাকতে কোনো ছেলের প্রয়োজন পড়ে না, সে নিজেই নিজের মতো করে ভালো থাকতে শিখে গেছে আর নিজের জীবন অনেক বেশি উপভোগ করছে। তো তার কথা শুনে রূপসা তাকে বলে যে সে এতটা স্ট্রং বলেই তো সে তাকে এত বেশি ভালোবাসে এবং এত বেশি পছন্দ করে, সে সবসময় তার মতোই হতে চায়। এটা বলেই রূপসা টিয়ার গালে মিষ্টি করে কিস করে। কিন্তু তখনই সামনের বাসার শালিনী তাদের বাসার দিকে বাইনোকুলার দিয়ে দেখছিল। সে তো তখন রূপসার টিয়াকে কিস করাটাও দেখে নেয়। সে তো সাথে সাথে তার কোনো এক বান্ধবীকে কল করে আর তার সাথে গসিপ করতে শুরু করে দেয়। সে তাকে বলতে থাকে যে তার সামনের বাসায় রেইনবোর ছড়াছড়ি হচ্ছে। কি যে দিনকাল পড়লো, তার এমনিতে এগুলো নিয়ে তেমন সমস্যা নেই, কিন্তু তার মেয়ে এসব না করলেই হলো। তো বোঝাই যায় শালিনী আর তার এই স্টকিং তো চলতেই থাকবে। যাক, এরপরই আমাদেরকে সকালের দৃশ্য দেখানো হয়। রূপসা ঘুম থেকে উঠেই দেখে টিয়া তো অলরেডি তার অফিসে চলে গেছে। এরপরই সে তার ফোন চেক করলে দেখে যে সে তার ইউনিভার্সিটির ওরিয়েন্টেশনে যাওয়ার জন্য অনেক বেশি লেট হয়ে যাচ্ছে। তাই সে কোনোভাবে তাড়াতাড়ি রেডি হয়ে নিচে নেমে আসে আর না খেয়ে দ্রুত বেরিয়ে যেতে নেয়। তবে সেই সময় অভি তাকে বলে যে সে তার জন্য টিফিন বক্সে স্যান্ডউইচ প্যাক করে দিয়েছে। রূপসা তো এটা শুনে খুবই বিরক্ত হয় আর তাকে বলে যে তার এসবের কোনো প্রয়োজন নেই, তার খিদে লাগলে সে কোনো কিছু কিনে খেয়ে নিবে।
তার এত তাকে নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। এটা বলে সে তাড়াতাড়ি করে বাসা থেকে বেরিয়ে যায়। কিন্তু তখন অভি আবারও তার কাছে যায় এবং তাকে বলে যে সে লন্ডনে নতুন এসেছে, প্রথম দিন তার জন্য রাস্তা চেনাই তো অসুবিধার হতে পারে, তাই রূপসা চাইলে অভি তাকে ড্রপ করে দিয়ে আসতে পারে। কিন্তু রূপসা তাকে বলে যে না, তার সাহায্যের তার কোনোই প্রয়োজন নেই, সে নিজে ঠিকই চিনে তার ভার্সিটিতে পৌঁছে যেতে পারবে। যাক, তো এরপরই সে ট্রেন স্টেশনে চলে আসে। তবে সেখানে এসে সে তো বুঝতে পারছিল না যে কোন ট্রেন কোথায় যাচ্ছে, তাই সে একটি ভুল ট্রেনে উঠে পড়ে, যার জন্য তাকে আবারও সেখান থেকে তার ইউনিভার্সিটিতে যেতে হয় এবং এটা করতে গিয়ে অনেকটা সময় লেগে যায়। আর এরপরই সে ভার্সিটিতে গিয়ে জানতে পারে যে ওরিয়েন্টেশন তো অলরেডি শেষ হয়ে গেছে। এই কথা শুনে তার মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়, তাই সে তখনই টিয়াকে কল করে এবং তার কাছে জিজ্ঞেস করে যে সে কোথায় আছে। টিয়া তখন তাকে তার অফিসের লোকেশন দেয় আর তাকে সেখানেই চলে আসতে বলে। এরপর আমাদেরকে আবারও অভিকে দেখানো হয়, সে একটি ক্যাফেতে বসেছিল। তখনই সে সেখানে একজন বড় বিজনেস টাইকুনকে দেখে আর তার নাম হলো রবার্ট। অভি তো ছিল তার অনেক বড় ফ্যান। তো রবার্ট সেখান থেকে চলে যেতে থাকলে অভি দ্রুত তার কাছে যায় এবং তাকে গিয়ে বলে যে সে আসলে তার অনেক বড় ফ্যান এবং অনেক দিন ধরেই সে তার সাথে দেখা করার জন্য চেষ্টা করছে। আজ কোনোভাবে সুযোগ হয়েছে, সে আসলে তার জন্য একটি প্রোডাক্টের পিস নিয়ে এসেছিল। সে তখন রবার্টকে তার বানানো একটি ডিভাইস দেখায় এবং তাকে ওই ডিভাইসটির ব্যবহার সম্পর্কে জানায়। রবার্টের কাছে তো তার বানানো প্রোডাক্টটি বেশ ভালো লাগে, তাই সে অভিকে বলে সে তার সাথে এই নিয়ে পরবর্তীতে আলোচনা করতে চায় আর এই কারণে সে তাকে তার অফিসের কার্ডও দেয়। অভি তো এটা পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর আবারও রূপসাকে দেখানো হয়। রূপসা টিয়ার অফিসে পৌঁছে যায়। টিয়া তখন তার সব কলিগদের সাথে পরিচয় করিয়ে দেয়। রূপসা তখন তাদের কাছে জানতে চায় যে সে কি তাদের কোনো ইম্পর্টেন্ট মিটিংয়ে ব্যাঘাত ঘটালো। টিয়া তখন তাকে বলে যে তারা আসলে তাদের আশ্রয় ফাউন্ডেশনের তরফ থেকে এখানে আসা গরিব ইমিগ্রেন্টদের সাহায্য করে থাকে, কিন্তু রিসেন্টলি কিছু বড় কোম্পানি সেই সকল ইমিগ্রেন্ট যেখানে থাকে সেই জায়গা সরকার থেকে কিনে নিতে চাচ্ছে। এই জন্য তারা এটা হওয়া থেকে আটকানোর জন্য একটি নাটক করবে। তাদের এই নাটকটি যদি এখানে ইন্ডিয়ান আর বাংলাদেশি কমিউনিটির মানুষেরা দেখে, তাহলে তার টিকিটের টাকা দিয়ে তারা সেই জায়গাটি কিনে নেওয়ার জন্য অকশনে বিডও করতে পারবে। তাছাড়া এর সাথে সাথে তারা আরো কিছু ক্যাম্পেইন করে ইমিগ্রেন্টদের জন্য আরো অনেক ফান্ডিং এরও ব্যবস্থা করবে। এসব শুনে তো রূপসা তাকে বলে যে এটা তো খুব ভালো আইডিয়া, তো তারা কোন নাটকটা করতে চাচ্ছে। টিয়া জানায় যে তারা রবীন্দ্রনাথের শেষ রক্ষা নাটকটি করবে আর সে শুনেছে রূপসা নাকি শেষ রক্ষার ইন্দুমতির ক্যারেক্টার প্লে করে তার কলেজ থেকে বেস্ট অ্যাক্টরের অ্যাওয়ার্ড পেয়েছে, তাই সে চাইলে তাদের নাটকের মেইন ফিমেল লিড হতে পারে। রূপসা তো তখন সাথে সাথে তার কথায় রাজি হয়ে যায়। তো এরপরই দেখানো হয় রূপসা টিয়া এবং অভির সাথে মিলে পুরো লন্ডন শহর ঘুরে দেখতে বের হয়। এছাড়া তারা আরো অনেক জায়গায় ঘুরতে থাকে। তখনই ধীরে ধীরে অভির সাথে রূপসার সম্পর্ক ভালো হতে শুরু করে আর রূপসাও বুঝতে পেরে যায় যে অভি একটি ভালো ছেলে, তাই সে তার সাথে বন্ধুত্ব করে নেয়। আর এর পর থেকে দেখা যায় তারা তিনজন তো সব সময় একসাথে থাকে আর অনেক বেশি মজা করে সময় কাটায়। এরপরই দেখানো হয় অভির রবার্টের সাথে তার সেই বানানো প্রোডাক্টটি নিয়ে মিটিং ছিল, সেখানেই সে যায়। তখন রবার্ট তাকে জানায় যে সে অনেক ভেবে দেখেছে, তারপর এই সিদ্ধান্ত নিয়েছে যে তার এই প্রোডাক্টটা তারা লঞ্চ করতে পারবে না। তাদের কাছে জিনিসটা অত বেশি প্র্যাকটিক্যাল বলে মনে হয়নি। তাদের এই ফিডব্যাক শুনে তো অভির অনেক মন খারাপ হয়, তাই সে চুপচাপ সেখান থেকে চলে আসে। এরপরই সে যখন বাসায় ফিরে আসে, রূপসা তখন খেয়াল করে তার মন খারাপ, তাই সে তাকে জিজ্ঞেস করে তার কি হয়েছে, কিন্তু অভি তাকে বলে যে বলার মতো তেমন কিছুই হয়নি। তখনই রূপসা তাকে বলতে থাকে যে সে আসলে সব সময় এরকম মনের কথা মনের মধ্যেই রেখে দেয়, এ কারণেই তার মন খারাপ থাকে। নিজেকে সে ঠিকমতো এক্সপ্রেস করলে তার মনটা আর খারাপ থাকবে না। কিন্তু অভি তো তখনও কিছুই বলে না আর সেখান থেকে উঠে চলে যায়। এরপরই দেখানো হয় রূপসা পরদিনই তাদের তিনজনের জন্যই টিফিন বক্সে লাঞ্চ ভরে রেডি করে রাখে। তারপর সেখানে টিয়া আর অভি আসলে সে তাদেরকে তাদের লাঞ্চ দেয় এবং বলে যে আজ সন্ধ্যায় তাদের সবার কাজ শেষ হলে তারা লেকের কাছে ঘুরতে যাবে। সে আসলে এই সব কিছু করছিল অভির মন ভালো করার জন্য। তো যেই কথা সেই কাজ, তারা তিনজন মিলেই চলে যায় লেকের কাছে। সব সময়ের মতো এবারও তারা অনেক মজা করে। এরপরই তারা তিনজন একটা জায়গায় বসে।
টিয়া তখন তাদেরকে তাদের নাটকের প্রজেক্টের কথা বলে। সে বলে যে তারা নায়ক নায়িকা এবং আদার ক্রিউ মেম্বারদের ম্যানেজ করে ফেলেছে, কিন্তু এখন কথা হলো তাদের এটা জানতে হবে যে সেই বড় কোম্পানিরা কত টাকার বিডিং করছে। তাই এটা জানার জন্য তার অভির হেল্প লাগবে। অভি তখন তাকে বলে যে সে তাকে কিভাবে হেল্প করতে পারবে। টিয়া বলে অভিকে সেই বড় কোম্পানির ইনভেস্টরের ওয়াইফের সাথে কথা বলতে হবে এবং তার সাথে ফ্লার্ট করে তারা কত বিডিং করছে তা বের করতে হবে। অভির কাছে তো এই কাজটা খুবই কঠিন বলে মনে হয়, কিন্তু তারপরও সে কাজটা করতে রাজি হয়ে যায়। আর পরদিনই সে বেশ সুন্দর করে সেজেগুজে সেই কোম্পানিতে যায় এবং সেখানে গিয়ে সেই ইনভেস্টরের ওয়াইফের সাথে দেখা করে। আর এরপরই তার অসাধারণ ফ্লার্টিং স্কিল দিয়ে সে এটা বের করে ফেলে যে তারা কত বিট করবে। তো এরপরই সে সেখান থেকে এসে টিয়ার সাথে দেখা করে আর তাকে জানায় যে সেই ইনভেস্টররা সর্বোচ্চ $40,000 বিট করবে। এটা জানার পরই তো টিয়া অনেকটা রিলিফ পায়, কারণ সে মনে করেছিল যে ইনভেস্টররা হয়তো আরো বেশি বিট করবে, কিন্তু এটাও কোনো কম অ্যামাউন্ট না। তাই তাদেরকে তাদের নাটকের মার্কেটিং অনেক ভালোভাবে করতে হবে। তাছাড়া টিকিটের প্রাইসও বাড়িয়ে রাখতে হবে। আর যদি একবার তাদের নাটকের 500 টিকিটের সবগুলো টিকিট সেল হয়ে যায়, তাহলে তারা অনায়াসে এই বিডিং জিততে পারবে। আর সেই অসহায় মানুষগুলোকে তাদের আশ্রয় ছেড়ে কোথাও যেতেও হবে না। তো এরপরই দেখানো হয় দেবলীনা টিয়াকে জানায় যে তাদের পাশে টিকিটের মধ্যে অলরেডি 150 টিকিট বুক হয়ে গেছে। তাদের মার্কেটিং এভাবে ভালো করে চলতে থাকলে হাউসফুল হতে আর বেশি সময় লাগবে না। তখনই অভি তাদেরকে বলে যে খুব তাড়াতাড়ি তাদের নাটকের সবগুলো টিকিট সেল হয়ে যাবে, কারণ সে তাদের সাথে দেখা করানোর জন্য একটি স্পেশাল গেস্টকে আনছে, যাকে দেখে তাদের অবশ্যই ভালো লাগবে। কিন্তু কে সেই লোক তা সে এখন বলবে না, এটা তাদের সবার জন্য সারপ্রাইজ। তো এরপরই আমাদেরকে গল্পের শুরুর দৃশ্য দেখানো হয়। টিয়াদের নাটকের মেইন অ্যাক্টর হঠাৎ করেই অসুস্থ হয়ে যায় এবং তার ইমার্জেন্সি অপারেশন করতে হয়, যার জন্য তো টিয়া অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে। তাই সে শুটিং সেট ছেড়েই চলে যায়। এরপরই দেখানো হয় রূপসা তার পেছন পেছন যেতে গেলে বেচারি হোঁচট খেয়ে পড়ে। সে খুব বেশি ব্যথা পায় না, কিন্তু মাথায় একটু আঘাত পেয়ে যায়। পরবর্তীতে আমরা দেখতে পাই তারা সবাই মিলে নিরাশ হয়ে বসে থাকে। তখনই রূপসা তাদেরকে বলতে শুরু করে যে তাদের এভাবে মন খারাপ করে বসে থাকলে হবে, তাদেরকে তো তাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। কোনো না কোনো একটা উপায় একটু সময় নিয়ে ভাবলেই বেরিয়ে আসবে। কিন্তু টিয়া তাকে বলে যে কোনো কিছুই আর ঠিক হবে না, তারা হেরে গেছে। ঠিক তখনই সেখানে অভি আসে এবং তাদেরকে বলে যে সে বলেছিল না যে আজ সে তাদের সাথে দেখা করানোর জন্য একটি সারপ্রাইজ গেস্টকে নিয়ে আসবে। এই হলো তার সারপ্রাইজ গেস্ট। তো তখনই সেখানে আসে শতাব্দ চৌধুরী। সে হলো ইন্ডিয়ার অনেক বড় একজন অ্যাক্টর। তাকে দেখেই তো সেখানে থাকা সবাই অনেক বেশি খুশি হয়ে যায়, আর রূপসা তো সবার থেকে বেশি খুশি হয়। তো শতাব্দ সেখানে এসেই তাদেরকে বলে যে সে ইংল্যান্ডে কিছুদিন ঘোরাফেরা করার জন্য এসেছিল, কিন্তু যখন সে অভির কাছে শুনল যে টিয়ারা ইমিগ্রেন্ট অসহায় লোকদের জন্য একটি নাটক করছে আর তার মাধ্যমে ফান্ডিং এর ব্যবস্থা করছে, তখন তার অনেক বেশি ভালো লেগেছে। তাছাড়া সেই নাটকের মেইন অ্যাক্টর অসুস্থ হয়ে গিয়েছে শুনে সে এখানে এসেছে। আর এখন তারা যদি চায় তাহলে শতাব্দ নিজে তাদের নাটকের মেইন অ্যাক্টরের ভূমিকা পালন করবে। এই কথা শুনে তো সবাই আরো বেশি খুশি হয়ে যায়। যাক, এরপর শতাব্দ সবার সাথে পরিচিত হয়ে নেয়। আর সেখানে তার কো অ্যাক্ট্রেস তো ছিল রূপসা, তাই সে তার সাথে ভদ্রতা দেখাতে গিয়ে তার হাতে কিস করে। রূপসা তো এটা দেখেই প্রচন্ড ব্লাশ করতে শুরু করে দেয়। এরপরই দেখানো হয় পরদিন থেকেই তারা নাটকের রিহার্সেল করা শুরু করে। কিন্তু দেখা যায় যে যখনই রূপসা শতাব্দর সামনে নিজের ডায়লগ বলতে চায়, তখনই সে শতাব্দর সাথে নিজের রোমান্টিক স্বপ্নের জগতে চলে যায়। আর এরপরই তার খেয়াল ফিরলে তার আর ডায়লগ মনে থাকে না। এর জন্য তখন টিয়া অনেক বেশি বিরক্ত হয়ে যায় আর তাকে বলতে থাকে যে সে এভাবে করলে কিভাবে হবে, সে কেন বিষয়টা নিয়ে সিরিয়াস হচ্ছে না, এখনো কেন বাচ্চামি করে যাচ্ছে। তো টিয়া এভাবে সবার সামনে এবং বিশেষ করে শতাব্দর সামনে রূপসাকে বকা দিলে রূপসার অনেক বেশি খারাপ লাগে। তাই সে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। আর এটা দেখেই তো অভি তার কাছে যায় এবং তাকে শান্ত করার চেষ্টা করে। কিন্তু রূপসা তো তখন অনেক বেশি কাঁদতে থাকে, তার খুবই খারাপ লেগেছিল। এদিকে তখন টিয়াও তার ব্যবহারের জন্য বেশ গিল্টি ফিল করতে থাকে, কিন্তু আবার রেগেও থাকে, কারণ সে মনে করে যে রূপসা হয়তো তাদের এই প্রজেক্টটাকে
সিরিয়াসলি নিচ্ছে না। ঠিক তখনই তার কাছে শতাব্দ আসে এবং তাকে বলে যে তার চিন্তার কোনো কারণ নেই, সবটা বেশ সুন্দরভাবেই হবে। সে তার উপর বিশ্বাস করতে পারে, আর তাছাড়া তার এখন ফ্রাস্ট্রেটেড হয়ে যাওয়াটা খুবই স্বাভাবিক। কিন্তু তাই বলে সে তার রাগ রূপসার উপর ঝেড়ে দিতে পারে না, আর তাও আবার সবার সামনে। তো এই কথা শুনে তো টিয়া তার ভুল বুঝতে পারে। এই জন্য সে তখন রূপসার কাছে যায় এবং তাকে বলে যে তার অনেক বড় ভুল হয়ে গেছে, আসলে তার আর কেউ নেই, তো এই জন্য সে সব রাগ রূপসার উপরেই ঝেড়ে ফেলেছে। তার এটা করা একদমই উচিত হয়নি। রূপসা তো তখন এসব কথা শুনেই তাকে জড়িয়ে ধরে এবং বলতে থাকে যে সে এই প্রজেক্টটা নিয়ে অনেক বেশি সিরিয়াস, আর সে এটাও জানে যে এই প্রজেক্টটা টিয়ার জন্য কতটা বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু আসলে শতাব্দ তো তার অনেক বড় ক্রাশ, এর জন্য তার সামনে সে সবকিছু গুলিয়ে ফেলেছে। টিয়াও এইসব শুনে তার ব্যাপারটা বুঝতে পারে আর তাকে বলে যে কোনো ব্যাপার না, তারা অনেক বেশি রিহার্সেল করে সবটা ঠিক করে নিবে। তো এর পরদিনই দেখানো হয় রূপসা এখনো তার ডায়লগগুলো ঠিক করে কিভাবে বলবে তা বুঝতেই পারছে না। তখনই তার কাছে শতাব্দ আসে এবং তাকে বলে যে এত স্ট্রাগল করার কিছুই নেই, রূপসাকে শুধু এটা ভাবতে হবে যে সে ক্রিকেটের ব্যাটিং করছে। তো তখন সে কি তার বলের দিকে তাকাবে নাকি বলারের দিকে তাকিয়ে থাকবে? অবশ্যই সে বলের দিকে তাকিয়ে থাকবে, যাতে করে সে ছক্কা মারতে পারে। রূপসার কাছে তো এটা শুনে খুব বেশি ভালো লাগে, তাই সে তাকে বলে যে তাকে আসলে আগে কেউ এভাবে বোঝায়নি। যাক, তো এরপরই তারা একসাথে রিহার্সেল করতে শুরু করে। তখনই আমরা অভিকে দেখি, সে দূর থেকে তাদেরকে একসাথে দেখে বেশ মন খারাপ করে। এমন মনে হয় যেন সে রূপসাকে ভালোবেসে ফেলেছে, কিন্তু এটা সত্যি কিনা তা তো আমরা পরবর্তীতেই জানতে পারবো। এরপরই আমাদেরকে দেখানো হয় টিয়া শতাব্দর সাথে নদীর পাড়ে হাঁটতে বের হয়। তখন তারা নিজেদের জীবনের গল্প করতে থাকে একে অপরের সাথে। কথায় কথায় টিয়া শতাব্দর কাছে জিজ্ঞেস করে যে তার না 1 বছর আগে খুব ঘটা করে বিয়ে হলো। শতাব্দ জানায় যে তাদের যত ধুমধাম করে বিয়ে হয়েছে ততটাই চুপচাপ ভাবে ছাড়াছাড়ি হয়ে গেছে। জিনিসটা অনেক বেশি তিক্ত ছিল, এজন্য সে সেই তিক্ততার রেশ কাটাতেই এখানে ট্রিপে এসেছে। তখন টিয়া তাকে বলে যে তাদের মধ্যে এই জিনিসে অনেক মিল আছে, সেও তার পূর্বের সম্পর্ক ভুলে যাওয়ার জন্যই লন্ডনে চলে এসেছে। তো তখনই শতাব্দ তার কাছে জানতে চায় যে তার কি দেশে ফিরে যেতে ইচ্ছে হয় না। টিয়া বলে যে হয়, মাঝে মাঝে ইচ্ছে হয়, কিন্তু তারপর আবার অতটা অর্থিত বলে মনে হয় না। এরপরই আমাদের দেখানো হয় যে টিয়া নাটকের কোথায় কোন পার্ট রাখবে সেটা নিয়েই ভাবতে থাকে। তখনই দেবলীনা তাকে বলে যে সে তাদের এই নাটকের মার্কেটিং এর জন্য সব স্ট্র্যাটেজি করে নিয়েছে। তাছাড়া সে শতাব্দকে বলে তার সোশ্যাল মিডিয়াতে এই নাটক নিয়ে পোস্টও করেছে, তাদের এই নাটক হিট হবেই হবে। এটা শুনেই তো টিয়া অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ তারা যে বেশ কষ্ট করছিল এই নাটকটা নিয়ে। তারপরে আমরা অভি এবং রূপসাকে দেখি। রূপসা অভিকে বলে যে সে কি তাকে শতাব্দর এই লাইনগুলো বলে তাকে রিহার্সেল করতে হেল্প করবে। অভিও তখন তাকে হেল্প করতে রাজি হয়ে যায় এবং শতাব্দর লাইনগুলোই সে বলতে থাকে। রূপসাও তো বেশ সুন্দর করে তার ডায়লগগুলো বলে ফেলে। তাকে এভাবে এত সুন্দর করে বলতে দেখে অভি তো তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। তো এই ডায়লগ বলা শেষেই রূপসা অভিকে বলে যে সে তার সামনে তো ঠিকভাবে বলতে পেরেছে, কিন্তু শতাব্দ এবং সেখানে আসা অতগুলো লোকের সামনে সে কিভাবে বলবে, তার তো এটা ভেবেই অনেক বেশি নার্ভাস ফিল হচ্ছে। অভি তখন তার হাত ধরে আর তাকে বলে যে সে এটা মনে প্রাণে বিশ্বাস করে যে রূপসা অনেক ভালো করে নাটক করতে পারবে। তার রূপসার উপর বিশ্বাস আছে, তাই রূপসারও নিজের উপর বিশ্বাস রাখা উচিত। ঠিক এর পরই দেখানো হয় নাটকের দিন চলে আসে। তখন তারা দেখে তাদের সবগুলো টিকিট সেল হয়ে গেছে এবং একেবারে হাউস ফুল হয়ে আছে। এটা দেখে তো তারা অনেক বেশি খুশি হয়, কারণ তারা যেটা চাচ্ছিল সেটাই হয়েছে। এরপরই তারা খুব শ্রদ্ধার সাথে তাদের অ্যাক্টিং করা শুরু করে দেয়, আর দেখা যায় তারা সবাই মিলে খুব সুন্দরভাবেই তাদের এই নাটকটি সবার সামনে পরিবেশন করে। সবাই তো তাদের নাটকটা অনেক বেশি পছন্দ করে আর তাদের নিয়ে অনেক প্রেইজও করতে থাকে। তো এরপরই নাটক শেষে দেবলীনা তাদের সবাইকে জানায় যে তারা $50,000 একত্রিত করতে পেরেছে, অর্থাৎ তারা এখন বিডিং এ জিতে ইমিগ্রেন্টদের বাসা ছাড়া হওয়া থেকে বাঁচাতে পারবে। আর তাদের এই অ্যাচিভমেন্টের জন্য তারা শতাব্দকে অনেক ধন্যবাদ জানায়। তাকে বলে যে সে শেষ মুহূর্তে এসে তাদেরকে সাহায্য না করলে এবং মার্কেটিংয়েও তাদেরকে হেল্প না করলে তারা এই নাটকটি সাকসেসফুল ভাবে করতে পারতো না। এই জন্য তাকে অনেক অনেক ধন্যবাদ। শতাব্দ তখন তাদের বলতে থাকে যে তাদের ধন্যবাদ দিতে হলে অভিকে দেওয়া উচিত, কারণ অভি তাকে কোনো কিছু নিয়ে রিকোয়েস্ট করলে সে না রেখে থাকতেই পারে না।
তো এখানে বলে দেই যে অভি ছিল শতাব্দর ভাই, আপন ভাই না কিন্তু রক্তের সম্পর্কের ভাই, অর্থাৎ তারা হয়তো একে অপরের কাজিন। যাক, তো কিছুক্ষণ পরই রূপসা শতাব্দ, টিয়া এবং অভিকে বলতে থাকে যে তাদের সবার মিলে তো এই জিনিসটা উদযাপন করা উচিত। তো এটা করার জন্য রূপসা কাল রাতে সবার জন্য ডিনারের আয়োজন করবে। তাদের এই পার্টিতে তারাই 4 জনই শুধু থাকবে। তো এরপর দেখা যায় তারা সবাই তার কথায় রাজি হয়ে যায়। পরদিনই দেখানো হয় সকালবেলা রূপসা ঘুম থেকে উঠেই আজকের রাতের ডিনারের জন্য বাজার করতে যায়। সবকিছু নিজে খুব দেখে শুনে বাজার করে আনে আর নিজেই রান্না শুরু করে দেয়। এরই মাঝখানে তাকে আবার টিয়া কল করে এবং তাকে বলে যে তারা বিডিং এ জিতে গেছে, অর্থাৎ তারা এখন অসহায় মানুষগুলোকে ঘরছাড়া হওয়া থেকে বাঁচাতে পেরেছে। রূপসা তো এটা শুনে অনেক খুশি হয় এবং বলতে থাকে যে সে তার জন্য অনেক মজা করে রান্না করছে, তাই সে যেন তার কাজ শেষ করে তাড়াতাড়ি বাসায় চলে আসে। এরপরই দেখানো হয় অভিকে। তাকে রবার্ট রিজেক্ট করলে কি হবে, অন্য একটি ইন্ডিয়ান কোম্পানি ঠিকই তাকে হায়ার করে নেয়। তাদের কাছে অভির আইডিয়া অনেক বেশি ভালো লাগে। অভি তো এরপর সে অফিস থেকে বেরিয়ে দেখে অফিসের সামনেই তার বাবা দাঁড়িয়ে আছে। তাকে দেখেই তো অভি বলতে থাকে যে সে যেন আজও তাকে ডিমোটিভেট করা কোনো কথা না বলে, কারণ আজ সে অনেক খুশি আছে। তখনই তার বাবা তাকে বলে যে সে কি সবসময় তাকে ডিমোটিভেট করা কথা বলে নাকি। অভি তাকে বলে যে সে কিচ্ছু করতে পারবে না, ইঞ্জিনিয়ার হয়ে সে কেন চাকরি করছে না, কেন মানুষের দাঁড়ে দাঁড়ে ধাক্কা খেয়ে বেড়াচ্ছে, এসব অনেক কিছুই তো সে তাকে বলেছে। কিন্তু এখন সে এটা জেনে রাখুক যে তার যেই ইনভেনশনকে সে ফালতু জিনিস বলে সবসময় অবহেলা করে এসেছে, তার সেই ইনভেনশনের জন্যই আজ সে তার নিজের একটা কোম্পানি খুলতে যাচ্ছে। তখনই তার বাবা তাকে বলে যে সে তার জীবনে তার মতো করে সবটা করছে ঠিক আছে, কিন্তু এখনো রাগ করে সে কেন বাসার বাইরে থাকছে, সে তো তাদের এখানে চলে আসতে পারে। আর তাছাড়া সে যেন পেছনের সব কথা ভুলে যায়। অভি তখন তাকে বলে যে তার খারাপ সময়ে যারা তার পাশে দাঁড়িয়েছে এবং তাকে পরিবারের মতো করে সাপোর্ট করেছে, সে এখন হুট করে তাদেরকে স্বার্থপরের মতো ছেড়ে আসতে পারবে না, তার সময় লাগবে। সে এটাও জানায় যে তার ওই পরিবারের মধ্যে সে একজনকে নিজের লাইফ পার্টনার বানানোর জন্য বেছে নিয়েছে, তবে তাকে এখনো তার মনের কথা জানানো বাকি। তখনই তার বাবা তাকে জড়িয়ে ধরে আর তার ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমাদেরকে রাতের দৃশ্য দেখানো হয়। তারা 4 জন আজ একত্রিত হয়েছে আর সেখানে শতাব্দ রূপসার জন্য কানের দুল কিনে এনেছিল। রূপসা তো এটা দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। এরপরই তারা গল্প করা শেষে রূপসা তাদের সবার জন্য খাবার আনতে যায় এবং অভি যায় ড্রিঙ্ক আনতে। রূপসা খাবার অ্যারেঞ্জ করছিল, তখনই সেখানে পাশের বাসার শালিনী আসে। সে এসেই তাকে বলতে থাকে যে তাদের এখানে সুপারস্টার শতাব্দ এসেছে, কিন্তু তারা তাকে একবারও জানালো না, তারা তাকে পর মনে করে তাই না। রূপসা তখন তাকে একটু শান্ত হতে বলে এবং বলে যে সে এখানে অপেক্ষা করুক, সে ভেতর থেকে গিয়ে শতাব্দকে তার সাথে দেখা করানোর জন্য নিয়ে আসছে। এটা বলেই সে যখন ভেতরে যায় তখনই সে দেখতে পায় যে শতাব্দ এবং টিয়া একে অপরকে কিস করছে। এটা দেখেই তো রূপসা নিজের চোখকে বিশ্বাস করতে পারে না। সে শতাব্দকে বলে যে সে তার সাথে নাটক করে তারপর তার জন্য কানের দুল গিফট এনে এখন টিয়ার সাথে মেকআউট করছে, আর টিয়া তার সাথে এমনটা কিভাবে করলো। রূপসা তো তখন অনেক বেশি রিয়াক্ট করতে থাকে। এতে তো শতাব্দ অনেক বেশি অকওয়ার্ড ফিল করতে থাকে। সে রূপসাকে বলে যে রূপসা তাদের জন্য আজ ডিনার রেডি করেছে, এ কারণেই সে তার জন্য কানের দুলটা গিফট হিসেবে নিয়ে এসেছে। এটাতে সে তাকে ভুল সিগন্যাল কিভাবে দিল। রূপসা তো তখন তার কোনো কথাই শোনে না এবং টিয়াকেও আজে বাজে কথা বলতে থাকে। শতাব্দ তখন অনেক বেশি এম্বারেসড ফিল করে আর সেখান থেকেই চলে যায়। তখনই অভি সেখানে এসে শতাব্দকে যেতে দেখে, তাই সে তাকে বলতে থাকে যে সে এখন কোথায় যাচ্ছে। শতাব্দ তো তাকে কিচ্ছু না বলে সেখান থেকে বেরিয়ে যায়। অভি তো কিছুই বুঝতে পারে না যে এখানে কি এমন হয়েছে যে শতাব্দ এভাবে চলে গেল। সে তখনই রূপসা এবং টিয়ার কাছে এসে জানতে চায় যে কি হয়েছে। রূপসা তাকে জানায় যে টিয়া তাকে চিট করেছে। টিয়া জানতো যে সে শতাব্দকে পছন্দ করে, কিন্তু তারপরও সে শতাব্দর সাথে মেক আউট করেছে। টিয়া তো এই কথা শুনে তাকে বলতে থাকে যে সে তো ভেবেছিল শতাব্দ শুধুমাত্র তার চাইল্ডিশ ক্রাশ, আর তাছাড়া সে কাকে কিস করবে আর করবে না সেটা একান্ত তার ব্যক্তিগত বিষয়, এটা নিয়ে সে তাকে চিটার বলতে পারে না। রূপসা তো তখন তার উপর অনেক বেশি রেগেছিল। সে টিয়াকে যা ইচ্ছা না তাই শুনিয়ে সেখান থেকে চলে যায়। তো এই ঝামেলায় তো টিয়া এবং রূপসা অনেক কষ্ট পায়। তবে রূপসা শতাব্দকে ভালোবাসে এটা শুনে অভিও অনেক বেশি কষ্ট পায়, কারণ সে তো আজ রূপসাকে তার মনের কথা বলতে চেয়েছিল।
সে আসলেই রূপসাকে ভালোবাসে। যাক, তো এরপর আমাদেরকে টিয়া এবং শতাব্দর এই সম্পর্ক কিভাবে হলো তা দেখানো হয়। আসলে তারা যতবারই কথা বলেছে ততবারই নিজেদের মধ্যে অনেক বেশি মিল খুঁজে পেয়েছে। আর তাছাড়া শতাব্দর কাছে টিয়ার এই ইন্ডিপেন্ডেন্ট নেচার এবং তার কনফিডেন্স অনেক বেশি ভালো লাগে। এই জন্যই তো সে তাদের এই ডিনার পার্টির সময় টিয়াকে প্রপোজ করে। কিন্তু টিয়া তাকে বলে যে তারা লং ডিস্টেন্স রিলেশনশিপ কিভাবে রক্ষা করবে, তার আগের সম্পর্কও লং ডিস্টেন্সের জন্যই শেষ হয়ে গিয়েছিল। তো তখন শতাব্দ তাকে বলে যে তারা দুজন একসাথে থেকে সকল সমস্যার সমাধান ঠিকই বের করে ফেলবে। টিয়া তাকে এরপর আরো বলে যে এছাড়াও সে মনে করে রূপসার শতাব্দের উপরে ক্রাশ আছে। এটা শুনে শতাব্দ তাকে বলে যে ওটা তো চাইল্ডিশ ক্রাশ, ওটা নিয়ে তার একদমই ভাবতে হবে না, সে শুধু তাদের এই সম্পর্কটাকে একটা চান্স দিক। এটা বলেই সে টিয়াকে কিস করতে এগিয়ে গিয়েছিল। ঠিক তখনই সেখানে রূপসা চলে আসে আর এত বড় ঝামেলা হয়ে যায়। এরপরই দেখানো হয় টিয়া তো পুরো ব্যাপারটা নিয়ে অনেক বেশি কষ্ট পেতে থাকে। সে কয়েকবার রূপসার সাথে কথা বলারও চেষ্টা করে, কিন্তু রূপসা তো তার সাথে কোনো কথাই বলতে চায় না। এরপর একদিন রূপসা তাদের এসে জানায় যে সে তার ইউনিভার্সিটির পাশেই একটা থাকার জায়গা পেয়ে গেছে, সে সেখানেই কালকে শিফট হবে। তবে টিয়া তো তাকে আটকানোর চেষ্টা করে না, কারণ সে মনে করে যে এটা করে কোনো লাভই হবে না। তো পরদিনই রূপসা বাসা ছেড়ে চলে যায়। তখনই সেখানে অভিও বসেছিল। টিয়া তার কাছে জানতে চায় যে সে তো এখন নিজের কোম্পানি খুলতে যাচ্ছে, তার সাথে কি তার বাবার কোনো কথা হয়েছে। অভি জানায় যে তার বাবা তার সাথে কথা বলতে এসেছিল এবং তাকে বাড়িতেও ফিরতে বলেছিল, কিন্তু সে এভাবে টিয়াকে একা রেখে যেতে পারবে না। টিয়া তখন তাকে বলে যে সম্পর্ক জোড়া লাগানো কিন্তু অনেক কঠিন কাজ, আর তার বাবা যেহেতু এই কঠিন কাজটি করতে চাচ্ছে তাহলে অভি যেন নিজেকে আর আটকে না রাখে। এটা করলে সে ভুল করবে। তার মনে হয় অভির এখন বাসায় ফিরে যাওয়া উচিত এবং তার বাবা মায়ের সাথে সম্পর্ক ঠিক করে নেওয়া উচিত। অভিও তার কথা শুনে রাজি হয়ে যায় এবং তাকে জড়িয়ে ধরে বলে যে সে তাকে অনেক বেশি মিস করবে। এরপরই দেখানো হয় তারা তিনজন এখন 3 জায়গায় চলে যায়। তারা তো একে অপরকে অনেক বেশি মিস করছিল, একে অপরকে ছাড়া তারা থাকতে পারছিল না, কিন্তু কেউই এই জিনিসটা অ্যাডমিট করতে নারাজ। এরকম চলতে থাকলে একদিন আমরা রূপসাকে দেখতে পাই। সে তার হোস্টেলের রুমে বসেছিল। তখনই সেখানে একটি ইঁদুরকে দেখতে পেয়ে সে তো অনেক বেশি ভয় পেয়ে যায়। আর এরপর সে কাঁদতে কাঁদতে অভিকে কল করে এবং তার সাথে একটু দেখা করতে বলে। এরপরই সে অভির সাথে দেখা করে আর তার মনের সব কথা তাকে বলতে থাকে। সে অভিকে বলে যে টিয়ার সাথে সে অনেক খারাপ করেছে। সে বুঝতে পেরেছে যে শতাব্দ শুধু তার চাইল্ডিশ ক্রাশ ছাড়া আর কিছুই ছিল না। সে শুধু শুধু টিয়াকে অনেক কথা শুনিয়েছে। এই গিল্টি ফিলিং এর জন্য তার রাতে এখন ঘুমও হয় না, তার কোনো কিছুই ভালো লাগে না। এটা বলেই সে অভিকে জড়িয়ে ধরে আর অনেক বেশি কাঁদতে থাকে। অভিও তখন তাকে শান্ত হতে বলে এবং এটাও বলে যে সে যেন আজ রাতটা তার হোস্টেলের ইঁদুরগুলোকে প্রাইভেসি দিয়ে অভির স্টুডিওতে থাকে। এরপরে আমাদেরকে টিয়াকে দেখানো হয়। সে তার অফিসেই ছিল। তখনই তার সাথে তার প্রাক্তন দেখা করতে আসে। তার প্রাক্তন তার সাকসেসফুল হওয়ার কথা শুনেই সেখানে এসেছিল এবং টিয়াকে সে বলতে থাকে যে আসলে সে 7 বছর আগে অনেক বড় ভুল করে ফেলেছিল। সে এখনো টিয়াকে ভালোবাসে, তাই তারা কি আগের মতো ডেটে যেতে পারে। টিয়া তখন তাকে বলে যে সে তার অতীত অনেক আগেই ফেলে এসেছে, সে তাকে নিয়ে একদমই ভাবে না, তাই সে যেন আর কথা না বাড়িয়ে এখান থেকে চলে যায়। লোকটি তো তখন বেশ অপমানিত হয় আর চুপচাপ সেখান থেকে চলে আসে। এরপরই দেখানো হয় রূপসা অভির সাথে ছিল। তখন হঠাৎ করেই সেখানে শতাব্দ আসে। সেই ঘটনার পরে শতাব্দ ইন্ডিয়া ফেরত চলে গিয়েছিল, কিন্তু এখন সে অভিকে এসে জানায় যে ইন্ডিয়া ফেরত যাওয়ার পরে সে একটি মুভির কাজ পায় এবং মুভিটি লন্ডনেই শুট করা হবে। এর জন্য সে আবারও এখানে চলে এসেছে। তখনই রূপসা তার কাছে যায় এবং তার কাছে তার আগের আচরণের জন্য ক্ষমা চায়। শতাব্দ তখন তাকে বলে যে সে তার ভুল বুঝতে পেরেছে, এটাই অনেক। এরপর আমাদেরকে টিয়াকে দেখানো হয়। তাকে তো শতাব্দ অনেকবার কল করে, কিন্তু টিয়া সেই ইনসিডেন্টের পর থেকেই শতাব্দর সাথে সব কন্ট্যাক্ট অফ করে দিয়েছিল। এটা নিয়ে শতাব্দ অনেক কষ্ট পেতে থাকে এবং এই ব্যাপারে সে রূপসা আর অভিকেও জানায়। অভি আর রূপসা এরপর টিয়ার সাথে দেখা করতে যায়। টিয়াকে দেখার সাথে সাথেই তো রূপসা তাকে জড়িয়ে ধরে আর তাকেও সে সরি বলতে থাকে।
এরপর সে বলতে থাকে যে সে ছোট মানুষের মতো ভুল করে ফেলেছে, তাকে অনেক আজে বাজে কথা শুনিয়ে ফেলেছে। টিয়া যেন দয়া করে সেই সব কিছু ভুলে যায় আর তাকে যেন সে ক্ষমা করে দেয়। সে টিয়াকে ছাড়া থাকতে পারছে না। টিয়াও তখন কাঁদতে কাঁদতে তাকে ক্ষমা করে দেয়। তো এরপরে অভি এবং রূপসা দেখে যে টিয়া তার ব্যাগ গুছিয়ে কোথাও যাওয়ার জন্য রওনা দিচ্ছে। এটা দেখেই তো তারা জিজ্ঞেস করে সে কোথায় যাচ্ছে। তখন টিয়া তাদের জানায় যে অনেকদিন ধরে তার ঢাকায় যেতে ইচ্ছা করছে, সেখান থেকে সে কিছুদিন ঘুরে আসবে। রূপসা তখন তার কাছে জিজ্ঞেস করে যে শতাব্দীর কি খবর। টিয়া তখন তাকে বলে সেদিনের পর থেকে সে শতাব্দীর সাথে সকল প্রকার কন্টাক্ট বন্ধ করে দিয়েছে, কারণ যেই সম্পর্ক একটি ভালো বন্ধুত্ব নষ্ট করে দিতে পারে সেই সম্পর্ক কখনোই ভালো হতে পারে না। আর তাছাড়া সে বলেছিল না যে তার ভালো থাকতে কোনো ছেলের প্রয়োজন নেই। রূপসা তখন তাকে বলতে থাকে সে যেন তার জন্য শতাব্দীর থেকে দূরে না থাকে। রূপসা বুঝতে পেরেছে যে টিয়াও শতাব্দীকে ভালোবাসে। টিয়া তখন তাদের বলে যে এসব কথা বাদ দিক তারা। সে কিন্তু এখনো ঠিক করে রূপসাকে ক্ষমা করেনি, সে তাকে একটা শর্তে ক্ষমা করবে, আর তা হলো রূপসাকে তার এই বাসায় থাকতে হবে। রূপসা তো এক কথাতেই রাজি হয়ে যায় আর বলে যে কিন্তু তার সাথে অভিকেও থাকতে হবে, সে একা এত বড় বাড়িতে থাকতে পারবে না। অভিও তখন থাকার জন্য রাজি হয়ে যায়। তো এরপরই টিয়া এয়ারপোর্টের জন্য বেরিয়ে যায়। রূপসা তখন অভির দিকে ফিরে তাকিয়ে বলে যে সে এতদিনে এটা রিয়েলাইজ করেছে যে সে আসলে অভিকে ভালোবেসে ফেলেছে। অভিও কি তার ব্যাপারে একই ফিল করে? অভিও তো তখন তাকে হ্যাঁ জানায়, কারণ সে তো তাকে আগে থেকেই ভালোবাসতো। তো এরপরই তারা একটা মিষ্টি কিস করে আর এর মাধ্যমেই তাদের সুন্দর সম্পর্কের শুরু হয়। এরপর আবারও টিয়াকে দেখানো হয়। সে এয়ারপোর্টে পৌঁছালে তার কাছে শতাব্দী আসে। টিয়া তো তাকে দেখে খুবই অবাক হয়ে যায় এবং বলতে থাকে যে সে কিভাবে জানলো টিয়া এখানে আছে। শতাব্দী তাকে বলে যে তার সোর্স আছে, তার সোর্সের কথা সে রিভিল করতে পারবে না। আসলে তার এই সোর্স তো হলো অভি। যাক, তো টিয়া তখন তার কাছে জানতে চায় যে তার এই সোর্স তাকে আর কি কি জানিয়েছে। শতাব্দী বলে যে সে জানতে পেরেছে রূপসা নাকি ঢাকা চলে যাচ্ছে, শতাব্দীর কাছে ঢাকার ভিসাও আছে, তাই সেও তার কাছে চলে আসবে। তো এভাবেই তারা দুজনও বুঝতে পেরে যায় যে তারা একে অপরকে আসলেই অনেক বেশি ভালোবাসে এবং দুটি ভালোবাসার মানুষ একত্রে থাকলে সকল সমস্যার সমাধান খুব অনায়াসেই পাওয়া যায়। তো এই হ্যাপি মোমেন্টের সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। তো কেমন লাগলো আজকের এই গল্পটা সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আপনারা আমার মতো মুভি লাভারদের জন্য আমরা নিয়ে এসেছি সুলভ মূল্যে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন, যেটি পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ এইচবি শপে। পেজের লিংক ডিসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।